স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার খবরে বিস্তারিত। হাইকোর্টের রিট খারিজের মাধ্যমে জনগণের বিজয় হয়েছে, এই কথা বলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনরত কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এছাড়া 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ইশরাক। সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। এর আগে রাজধানী কাকরাইলে আন্দোলনরত বিএনপি নেতাকর্মীদের মাঝে বিকেলে এসে উপস্থিত হন ইশরাক হোসেন। বলেন, 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। গতকাল আমি একটা কথা বলেছিলাম, যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে যে 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই, এমনটা জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ না হওয়ায় শপথ না করানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। 1 ফেব্রুয়ারি 2020 ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে 2,36,000 ভোট পান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তবে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে তিনি পরাজিত হলে ওই ভোট বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক। 5 আগস্ট পরবর্তী সময়ে ওই আবেদনের সংশোধনী এনে নিজেকে বিজয়ী ঘোষণা করার আবেদন করলে তা মঞ্জুর করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। অবশেষে 17 দিন পর ইশরাককে শপথ না করানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। বৃষ্টির বাধা উপেক্ষা করে উচ্চ আদালতে নামে বিএনপিপন্থী আইনজীবীদের ঢল। একসময় বহুল আলোচিত রিট খারিজ করে দেয় উচ্চ আদালত। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। শপথ নিতে দেরি করালে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন আইনজীবীরা। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। আপিলের পর অবশ্য আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে দুপক্ষকেই। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে বাধা কেটে যাওয়ার পর উচ্ছ্বসিত সমর্থকরা রাজধানী কাকরাইল মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আমাদেরকে সেখানকার খবরাখবর জানাবেন। এখানে একটু পরে কিছুক্ষণ আগে কিন্তু এখানে আসলে বিএনপি নেতা ইশরাক হোসেন কিন্তু এখানে এসেছেন। ইনি এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি। আর আজকে যে রায় হয়েছে আদালতে, রায়ের পর তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আদালতে রায়ের পর আপাতত যে আজকের যে আন্দোলন, এই আন্দোলন আপাতত কিন্তু স্থগিত করেছেন। তবে সেটা 24 ঘন্টা পর্যন্ত সেটা পর্যবেক্ষণ করা হবে। তিনি যেটা বলেছেন যে 2 উপদেষ্টাকে কিন্তু যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা যে আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, সে বিষয়টা কিন্তু তিনি পর্যবেক্ষণ করার জন্য কথা বলেছেন। এখানে আসলে আমরা যেটা আসলে আপনি জানেন, এখানে এই যে ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গতকাল কিন্তু আসলে যে আন্দোলনটা নগর ভবনের সামনে শুরু হয়েছে, সেই শুরু পর কিন্তু তারা মৎস্য ভবন হয়ে এই যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নেয়। রাত ব্যাপী কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু আন্দোলন বিক্ষোভ তারা চালিয়ে যায়। এখানে কিন্তু রাতে কয়েক দফা কিন্তু এখানে বৃষ্টি
হওয়া সত্ত্বেও তারা কিন্তু এখান থেকে তারা কিন্তু স্থান ত্যাগ করেনি, তারা কিন্তু এখানে তারা কিন্তু আন্দোলন বিক্ষোভ তারা কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রেখেছে। তারা কিন্তু তাদের একটাই দাবি যে তাদের নেতাকে আসলে তাদের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে, যেটা তাদের ন্যায্য দাবি, আদালতের রায়। এবং সেটা তারা আরো এটা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কিভাবে নির্বাচন কমিশনে তারা হস্তক্ষেপ করে, তারা কিভাবে আদালতের উপর হস্তক্ষেপ করে, সেই বিষয়টা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। যেটা ইশাক হোসেন আমাদের যেটা সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে অবিলম্বে এই 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং তারা কোনোভাবেই নির্বাচন কমিশনে কিংবা আদালতের উপর কোনো ধরনের হস্তক্ষেপ তারা করতে পারবে না। কিন্তু আজকে আমরা দেখেছি যখন 11টার পর যখন আদালতের যখন রায় হলো, রায়ের পর কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে ইশাক হোসেনের যে কর্মী সমর্থক তারা কিন্তু এখানে কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন, তারা কিন্তু এখানে উপচে পড়া ভিড় বলা যায়। আপনাকে যদি আমি দেখাতে চাই সেই ক্যামেরার মাধ্যমে ডিবিসির, এখানে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু সমাগম কিন্তু এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে আমি একটু জানতে চাইবো আসলে তারা ইশাক হোসেনকে আসলে আজকে যে রায় আদালতের উনার পক্ষে এসছে সেই রায়ের পর তারা আসলে কি করেছে আজকে এই বিষয়টা আমরা একটু জানতে চাইবো। এখানে আজকে আসলে রায়ের পর আপনার এখানে কি হয়েছে, এখানে কি করেছে? রায়ে তো আমরা প্রথম যেটা দেখলাম যে উচ্চ আদালতে তার রিট পিটিশনটি খারিজ হয়েছে। যারা যে আইনজীবীরা রিট করেছিলেন মেয়র ইশরাক হোসেন সাহেবের মেয়র পদে বাধা দেওয়ার জন্য সেটা খারিজ হয়েছে, সেটা আমরা সন্তুষ্ট হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আবার দেখলাম যে তারা অ্যাপিলেট ডিভিশনে যাবে, যদিও এটা তাদের যাওয়ার অধিকার। কিন্তু আমি মনে করি না জনগণের বিরুদ্ধে গিয়ে, দেশের বিরুদ্ধে গিয়ে, গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, একটি রায়ের বিরুদ্ধে গিয়ে একজন তারা যেন মনে হচ্ছে যে বিএনপিকে অর্থাৎ ইশরাক হোসেনকে প্রতিপক্ষ মনে করতেছে। কি মনে করতেছে? যাকে জনতার মেয়র, জনগণের মেয়র। আপনারা সবাই জানেন যে ইশরাক হোসেন যখন মেয়র নির্বাচন করেছে তখন কিন্তু তাকে বিজয় হতে দেয়নি। তিনি তখন থেকে কিন্তু জনতার মেয়র হয়ে আসেন। নির্ধারিত সময় তিনি মামলা করেছেন, সে মামলায় তিনি রায় পেয়েছেন, রায়ের মধ্যে দিয়ে নির্বাচন করে গ্যাজেট প্রকাশ করেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেব দুজনেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফল। আজকে আপনাদের দাবি কি এখন? আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের কি করো? আপনারা কি সরব ছাড়বেন? আমাদের ফয়সালা হবে তারেক রহমান সাহেব যে বলছে, ফয়সালা হবে কোন পথে? হ্যাঁ, আমাদের রাজপথে। এখন আমাদের রাজপথে হবে ফয়সালা। ইন্টারিম গভর্নমেন্টের উপর আমাদের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। জি, ধন্যবাদ। ইশাক আসলে তারা যেমনটি ইশাক হোসেনের নেতা কর্মী সমর্থকরা যারা আসলে তারা যেটা বলছিলেন যে এখানে 2 উপদেষ্টা আসলে তারা বিভিন্ন সরকার ইন্টারিম সরকারের যে 2 উপদেষ্টা আছেন তারা কিন্তু বিভিন্ন কাজে কর্মকাণ্ডে কিন্তু তারা কিন্তু হস্তক্ষেপ করছেন। তারা অবিলম্বে এই বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের তারা পদত্যাগ দাবি করছেন। তারা আসলে আর তারা যতক্ষণ না পর্যন্ত তাদের সেই দাবি দেওয়া পূরণ না হবে তারা কিন্তু আজকে হয়তো সাময়িক স্থগিত করলো, আগামীকাল থেকে তারা কিন্তু পুরো দমে কিন্তু তারা আবার রাজপথে নামবেন, এমনটাই তারা আমাদেরকে বলছেন। এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল মোড় থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ অজিত সরকার। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানী শাহবাগ ও পরিবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে সকাল 10:30 থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা। অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে আবারও শাহবাগ মোড় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা সাম্য হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, সাম্য হত্যা মামলা তদন্তে গাফিলতি, জড়িত সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। শুধুমাত্র ছাত্রলীগের একটি পদ নেওয়ার মাধ্যমে ক্যাম্পাসে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য একটি অবৈধ ক্ষমতার মসনদকে দীর্ঘায়িত করতে ভূমিকা পালন করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি করার যে পরিবেশ, সেই অধিকার তারা হারিয়ে ফেলেছে নৈতিকভাবে। যদি সাম্য হত্যার বিচার অতি দ্রুততম সময় আমরা না পাই, মূল ঘাতক সহ অপরাধ শনাক্ত করে আমাদের নিকট স্পষ্ট করা না হয়, আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে যাব। এখানে সরাসরি ইন্টারিম সরকারের সদিচ্ছার অভাব এবং তাদের দুর্বলতা রয়েছে। সাম্য তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে যে আচরণ আমরা আশা করেছিলাম, সেই আচরণটি থেকে ওনারা যে আচরণ করছেন
সেটা প্রচণ্ড রকম হতাশার এবং উদ্বেগজনক। এদিকে অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ ও পরিবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মানুষ এখানে যারা অসুস্থ রুগী নিয়ে যাইতে পারতেছে না ইমার্জেন্সি ভাবে। আমার তো মনে হয় ফার্মগেট পর্যন্ত জাম হয়ে রয়েছে। এটা কোন দেশি মিছিল আমি তো বুঝলাম না। গত 13 মে বাংলা একাডেমির কাছে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদলের স্যার এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বিদেশি নাগরিকত্ব ইস্যুতে তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্য আপত্তিকর মন্তব্য করে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেয়া বক্তব্য আওয়ামী ফ্যাসিবাদের আচরণের পুনরাবৃত্তি বলেও মন্তব্য তার। রিজভী বলেন, প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে খলিলুর রহমান মানবিক করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছেন। তিনি অভিযোগ করেন, ডক্টর খলিল সারা জীবন বিদেশে থেকে হঠাৎ করে দেশে উড়ে এসে নিরাপত্তা উপদেষ্টার পদে বসে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করছেন। ফ্যাসিবাদের প্রতিভূ হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটাতেন, উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে। এনবিআর ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে লাগাতার অসহযোগিতা কর্মসূচি পালন করছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। আগামীকাল দাবি তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে এনবিআর চেয়ারম্যান গেল 2 দিন ধরে অফিস করছেন না বলে জানা গেছে। মানিকগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে হরিরামপুর উপজেলার নাশকতার একটি মামলায় 2 দিন এবং সিংগাইর উপজেলার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালত প্রাঙ্গণে মমতাজকে নিয়ে যাওয়ার সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ডিম ও জুতা নিক্ষেপ এবং ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 2013 সালে হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। গত বছরের 25 অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়। এছাড়া হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। ধানমন্ডির অর্চার্ড কনভেনশন হলে এক্সপেরিয়েন্স SEL ইভেন্ট আয়োজন করা হয়েছে। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড SEL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় দেশের খ্যাতনামা আর্কিটেক্ট ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ SEL এর কর্মকর্তা ও আয়োজকরা উপস্থিত ছিলেন। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানটি প্রতিদিন বেলা 11টা থেকে চলবে রাত 8টা পর্যন্ত। আজ সহ আগামী 2 দিন আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তা উপস্থিত থাকছেন দেশের খ্যাতনামা আর্কিটেক্ট সাইফুল হক ও আর্কিটেক্ট মামনুন মোর্শেদ চৌধুরী। মেলায় অতিথিবৃন্দ আবাসন শিল্পের বিবেচ্য গুরুত্বপূর্ণ বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন এবং দীর্ঘদিন ধরে আবাসন শিল্পে অভিজ্ঞতার স্বাক্ষর রেখে চলেছেন, তারাও আবাসন শিল্পের বিষয় নিয়ে আলোচনা করবেন। চলতি বছর প্রাণের চুক্তিভিত্তিক আম চাষিদের কাছ থেকে 60,000 মেট্রিক টন আম সংগ্রহ করে পাল্প বানাবে প্রাণ RFL। এজন্য রাজশাহীর পাশাপাশি নাটোরের এলাকায় প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানাতেও আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। রাজশাহীর গোদাগাড়ি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। প্রতি বছরের মতো এবারও আমের জন্য বিখ্যাত জেলা নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ ও সাতক্ষীরা থেকে আম সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। এসব জেলায় প্রাণের 12,000 চুক্তিভিত্তিক আম চাষি রয়েছেন। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে ঢাকা জেলায়।
ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আছি এই কেরানীগঞ্জ উপজেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের যে সমস্যা এবং এই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন বা কি করছেন সেসব বিষয়ে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন যে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ জনগণ। তারা বলবেন বিভিন্ন বিষয়ে যে সমস্যা জর্জরিত এখানকার মানুষ সেই সব বিষয়ে। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রিক, যেহেতু ঢাকার একেবারেই সন্নিকটে, একেবারেই কাছে, তারপর আসলে কী ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আপনারা, কি পাচ্ছেন না? এই সদরঘাটের অপর সাইড হতে আমাদের এলাকা হয়তো সিটি কর্পোরেশনের মতন মনে হয়, কিন্তু ইউনিয়নের কারণে আমরা সিটি কর্পোরেশনের যে পাবলিক যে ফ্যাসিলিটিটা এটা থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমান সরকার প্রধান যারা আছেন যে আমাদের কেরানীগঞ্জটাকে আরও সুন্দরভাবে রূপসজ্জায় কীভাবে সাজানো যায় এই সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখবেন। আমি এই জলাবদ্ধতা কোনো ধরনের সমস্যা আছে কিনা? হ্যাঁ, জলাবদ্ধতা তো এখন বর্তমানে আমাদের যে অবস্থা, বাড়িঘর আবাসন হচ্ছে, নালা খাল বিল ভরে যাচ্ছে। আমি প্রথমে পড়ব জেলা প্রশাসক মহোদয়কে এবং ইউনো মহোদয়কে যে আমাদের কৃষি আবাদগিনীকে আপনারা দেখভাল করতে হবে। আমাদের আবাসন প্রকল্পকে নিয়ে যদি ঠিক মতন হয় তাহলে হয়তো তাদের সেফটি টাঙ্কি টুঙ্কি প্ল্যান পাস থাকে, তাহলে হয়তো আমাদের অনেকটা অবসান নিরসন হতে পারে সমস্যা। ধন্যবাদ। আমি একটু জানতে চাই আপনার কাছে কি আসলে নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত আছেন? তিনি অনেক কথাই বললেন, তারপর এর মধ্যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? এখানে নাগরিক সুবিধা মানে এই কেরানীগঞ্জের মোটামুটি পুরা উপজেলাটাই খুবই সুন্দর এবং কি নদীমাতৃক, তো যে কারণে নদীর আশেপাশের যে লোকগুলি আছে তারা শান্তিপ্রিয়, এবং এই শান্তিপ্রিয় লোকগুলি যে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধাগুলি পাচ্ছে না। কারণ কি, প্রত্যেক নদীতে যে খাল থাকার কথা এই খালগুলি মরে গেছে। আমাদের সুবর্ডিয়াতে একটা আবাসন প্রকল্প, এই নদী খনন করেই কিন্তু আসলে আবাসন প্রকল্পগুলো গড়ে উঠছে। এই কারণে কিন্তু নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, এটার আর একটা কারণ আছে। যেমন কি আমাদের এইখানে যে এই নদীর যে পানির প্রবাহ তো হচ্ছে না, যে কারণে নদীগুলি মরে যাচ্ছে। এবং কি এই নদীগুলি মরে যাওয়ার কারণে এই খালগুলি খনন করা হচ্ছে না। খালগুলি যদি নদী থেকে আরও ডিপলি করে নেওয়া যেত তাহলে এই খালগুলি পরিচালিত হইতো, এবং কি এই খাল দিয়া আমাদের যে যাতায়াত ব্যবস্থা এবং কি খালের আশেপাশে যে পলিজন্ত যে চাষবাসের উপযোগী জমিগুলি সেই জমিগুলি কিন্তু আমাদের মরে যাচ্ছে, রক্ষা পেত। এবং এই কারণে এই খালের আশেপাশে দিয়ে ময়লা আবর্জনা জমার কারণে মানুষ ওই জায়গাগুলি দখল করে নিতেছে। কেরানীগঞ্জ উপজেলা হচ্ছে বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বজ্র ব্যবস্থা, যেটা হচ্ছে সিটি কর্পোরেশনের, যারা সিটি কর্পোরেশন আওতায় আছে তারা তো সিটি কর্পোরেশন লোকজন এসে নিয়ে যায়, কিন্তু আমাদের কেরানীগঞ্জ এটা প্রকট আকারে এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটার জন্য উপজেলা প্রশাসকের নজর দেওয়া দরকার, যেন এটা একটা সুব্যবস্থা করে দেয়। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের যে অভিমত বা তাদের যে দুর্ভোগ, সেই বিষয়গুলো আসলে তারা তুলে ধরেছেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই কেরানীগঞ্জ উপজেলা পূর্বের সংবাদগুলোতে যে সমস্যা তুলে ধরা হয়েছে সেই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন, কি বলছেন, কি পদক্ষেপ নিচ্ছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।